একদিকে জনগণের আকাশ ছোঁয়া প্রত্যাশা আর অন্যদিকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এক ভয়াবহ সংকট। তো এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে বাংলাদেশের নতুন সরকার তাদের ক্ষমতার প্রথম ৬০ দিন পার করল। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, এই কঠিন বাস্তবতার মুখে তারা তাদের দেওয়া কথা কতটা রাখতে পেরেছে আর সামনে তাদের জন্য পথটা কতটা কঠিন হতে চলেছে। আচ্ছা, পুরো বিষয়টাকে ঠিকভাবে বুঝতে হলে চলুন কয়েকটা ধাপে আলোচনাটা এগিয়ে নেই। আমরা দেখব কিভাবে এই নতুন রাজনৈতিক ভোরে শুরু হলো, তাদের হাতে কি ম্যান্ডেট ছিল, কি সংকট তারা পেয়েছে, আর প্রথম ৬০ দিনে তারা কি করেছে, এবং সবশেষে সামনের পথটা কেমন। তো যে কোনো সরকারের কাজ বোঝার আগে জানতে হয় তারা ক্ষমতায় এলো কিভাবে, তাই না? চলুন প্রথমে আমরা একটু পেছনে ফিরে যাই আর সেই নাটকীয় ঘটনাগুলো দেখি যা এই নতুন রাজনৈতিক ভোরের সূচনা করেছিল। সত্যি বলতে গত ১৮ মাস বাংলাদেশের জন্য ছিল এক কথায় নাটকীয় একটা পালাবদল। ভাবুন তো, ২০২৪ সালের জুলাইতে ছাত্র জনতার বিশাল এক আন্দোলনে পতন হল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। এরপর আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল। আর ঠিক তার ১৮ মাস পরেই, মানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, সেখানে বিএনপি জিতে সরকার গঠন করল। কী পরিমাণ পরিবর্তন, তাই না? আচ্ছা, নির্বাচনে জেতা তো একটা ব্যাপার, কিন্তু জনগণের কাছ থেকে বড় ধরনের সংস্কার করার মতো শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট পাওয়া, সেটা কিন্তু আরেকটা বিষয়। তো প্রশ্ন হলো, জনগণ এই সরকারকে আসলে কতটা ক্ষমতা দিয়েছে? চলুন সেটাই দেখি। স্ক্রিনের এই সংখ্যাটা ২১২, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা আসলে ক্ষমতার একটা বিরাট প্রতীক। ভাবুন, ৩০০ আসনের সংসদে ২১২টা আসন জেতা মানে কি? মানে হল ২/৩ চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতা। এর সোজা মানে হল সরকারের হাতে এখন সংবিধান পরিবর্তনের মতো বিশাল ক্ষমতা চলে এসেছে। আর প্রায় ৬০% ভোটার যে ভোট দিয়েছে, তাতে এই বিপুল বিজয় কিন্তু সরকারকে বড় ধরনের সংস্কারের জন্য একটা সবুজ সংকেত দিয়ে দিয়েছে। শুধু নির্বাচনে ভোট দেওয়াই না, জনগণ কিন্তু এর সাথে জুলাই সনদ নামের একটা সংস্কার প্রস্তাবেও তাদের রায় দিয়েছে। আর এই সনদের প্রতিশ্রুতিগুলো দেখুন: প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, সবই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সনদটা যখন বিপুল ভোটে পাশ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সরকারের ওপর জনগণের প্রত্যাশার চাপটা আরও অনেক বেড়ে যায়। কিন্তু এত বড় একটা ম্যান্ডেট, এত জনসমর্থন, তারপরেও সরকারের শুরুটা কিন্তু একদমই ফুলের বিছানা ছিল না। কারণ তারা ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই বেশ কিছু মারাত্মক সংকট, বলা যায়, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনীতি। একে পুনরুদ্ধার করে সঠিক পথে নিয়ে আসাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে একেবারে প্রথম দিন থেকেই তাদের প্রধান মাথাব্যথা ছিল দেশের ভেঙে পড়া অর্থনীতি। আসুন একটু সংখ্যাগুলো দেখি। আর এগুলো কিন্তু শুধুই সংখ্যা না, রীতিমতো ভয়াবহ। মুদ্রাস্ফীতি প্রায় ৯%, মানে হল সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, কেনার ক্ষমতা কমে যাচ্ছে। দারিদ্র্যের হার প্রায় ২৮%, তার মানে দেশের আরও অনেক মানুষ তাদের মৌলিক চাহিদাগুলোই মেটাতে পারছে না। আর সবচেয়ে ভয়ের কথা, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা পুরো অর্থনৈতিক সিস্টেমকেই কিন্তু একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। তো বুঝতেই পারছেন, এমন একটা পরিস্থিতি সামলানো যে কোনো সরকারের জন্য কি বিরাট এক চ্যালেঞ্জ। অর্থনীতির এই বড় বড় সংখ্যার বাইরেও আরেকটা সংকট ছিল, যা মানুষ প্রতিদিন, প্রতি মুহূর্তে টের পাচ্ছিল। আর সেটা হলো ভয়াবহ জ্বালানি সংকট। এই একটা সমস্যাই যেন পুরো দেশকে প্রায় অচল করে দিচ্ছিল। এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিদ্যুতের দৈনিক চাহিদা ছিল প্রায় ১৪,৫০০ মেগাওয়াট, আর উৎপাদন কত হচ্ছিল? মাত্র ১২,০০০-এর কিছু বেশি। সোজা হিসাবে প্রতিদিন ২,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ ঘাটতি। আর এর ফল কি? দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল ঘাটতিটা হচ্ছিল কেন? এর মূল কারণটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে: ৪৭,০০০ কোটি টাকা। এটাই ছিল বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে সরকারের বকেয়ার পরিমাণ। ভাবুন তো, এত বিশাল অঙ্কের টাকা আটকে থাকলে তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি আমদানি করবে কিভাবে? পারছিল না। আর তার ফল, সংকটটা গভীর থেকে আরও গভীর হচ্ছিল। তো এমন একটা কঠিন পরিস্থিতিতে নতুন সরকার তাদের প্রথম ৬০ দিনে কি করল? তারা আসলে একটা দ্বিমুখী কৌশল নিল। মানে একদিকে যেমন দেওয়া কথা রাখার চেষ্টা করল, তেমনি অন্যদিকে এই ভয়াবহ সংকটগুলো সামাল দেওয়ার চেষ্টা করল।
এই স্লাইডটা দেখলেই সরকারের সেই দ্বিমুখী কৌশলটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, বাম দিকে আছে প্রতিশ্রুতি পূরণের চেষ্টা, যেমন ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা, কৃষকদের ঋণের সুদ মওকুফ করা কিংবা দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করা। এগুলো সবই তাদের নির্বাচনী ওয়াদা। আর ডান দিকে দেখুন সংকট মোকাবিলার পদক্ষেপগুলো। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা, যেগুলো বন্ধ হয়ে পড়েছিল সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো আবার চালু করা, এমনকি রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজও দ্রুত এগিয়ে নেওয়া। মানে দুটোই চলেছে একসাথে। সরকারের এই প্রথম দিকের কাজগুলোকে আমরা বলতে পারি ড্যামেজ কন্ট্রোল আর কিছু কুইক উইন্স। মানে একদিকে ক্ষতিগ্রস্ত সামলানোর চেষ্টা আর অন্যদিকে তাড়াতাড়ি কিছু সাফল্য দেখানো। কিন্তু আসল পরীক্ষাটা তো এখনও বাকি। চলুন এবার একটু বিশ্লেষণ করে দেখি দীর্ঘমেয়াদে আসলে কি কি চ্যালেঞ্জ সরকারের সামনে অপেক্ষা করছে। আমরা সবাই লোডশেডিং শব্দটার সাথে পরিচিত, কিন্তু এটা আসলে কি? এটা কিন্তু কোনো দুর্ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটি নয়। যখন চাহিদা আর যোগানের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়, তখন পুরো সিস্টেমকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। কিন্তু এর একটা বিশাল রাজনৈতিক মূল্য আছে, কারণ এটা সরাসরি সাধারণ মানুষের জীবন, ব্যবসা, কৃষি সবকিছুর উপর প্রভাব ফেলে। আর এটা যে কোনো সরকারের জনপ্রিয়তার জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করে। তাহলে সরকারের সামনের পথটা কতটা কঠিন? দেখুন, বাধাগুলো কিন্তু অনেক বড় বড়। প্রথমত, জ্বালানি খাতের সেই ৪৭,০০০ কোটি টাকার বিশাল দেনা শোধ করতে হবে। সামনেই আসছে গ্রীষ্মকাল, তখন বিদ্যুতের চাহিদা বেড়ে প্রায় ১৮,৫০০ মেগাওয়াট হবে। সেটা সামলাতে হবে। ব্যাংকিং খাতের সংস্কার আর খেলাপি ঋণ আদায় করা তো আছেই। সাথে জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। আর সবকিছুর ওপরে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা চলছে, তার মধ্যে জ্বালানির সরবরাহ ঠিক রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। এগুলোই হবে সরকারের জন্য আসল পরীক্ষা। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? সরকারের এই জনকল্যাণমূলক কাজগুলো, যেমন ফ্যামিলি কার্ড বা ঋণ মওকুফ, এগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট ছোট জয় কি জনগণকে সেই ধৈর্যটা দিতে পারবে যা একটা গভীর অর্থনৈতিক আর জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসার জন্য দরকার? এই প্রশ্নের উত্তর সম্ভবতই সময় আমাদের দেবে।